আজকে শহীদ পরিবারের যারা আছেন, আসলে আমরা যতই স্মরণ সভা করি, আমরা হয়তো একদিন ভাববো, 2 দিন ভাববো, আমরা যারা কাজের সূত্রে আছি, কাজ করতে গিয়ে মনে হবে, কিংবা বিভিন্ন আন্দোলনে ছিলাম সে সময় মনে হবে। কিন্তু আপনাদের তো আসলে পরিবারের যে চলে যায় সে চলে গেছে, আর যে বেঁচে আছে তার জন্য তো এই জীবনটা আর কোনো জীবন না। এই দুঃখ নিয়ে, এই কষ্ট নিয়ে তার বেঁচে থাকতে হবে। একটাই তার সান্ত্বনা হবে, যদি সে দেখে তার সন্তান, তার ভাই, তার বোন, তার বাবা যে উদ্দেশ্যে প্রাণটা দিয়েছে সেই উদ্দেশ্যটা সফল হয়। আবু সাঈদ সেদিন ভয়কে জয় করেছিল। এর আগেও কিন্তু স্বৈরাচার বিরোধী, সরকার বিরোধী আন্দোলন হয়েছে। এই আন্দোলনের ভিন্ন মাত্রাটা কি ছিল? ভিন্ন মাত্রাটা ছিল এইখানে যারা আন্দোলন করেছে তারা সকল ভয়ের ঊর্ধ্বে উঠে আন্দোলনটা করেছে, এবং এই আন্দোলনের ব্যক্তি স্বার্থ একদমই ছিল না। আবু সাঈদ বা ইয়ামিন বা মুগ্ধরা কখনো ভাবেনি তারা কোনো সরকারের অংশ হবে, এবং তাদের কোনো ব্যক্তি স্বার্থ ছিল না বলেই তারা ভয়টাকে জয় করতে পেরেছিল। একইভাবে যদি আপনি আয়মানের কথা ভাবেন, তাকে একটা সাজোয়া যান থেকে ফেলে দেয়া হলো। ছেলেটা তখনও নিঃশ্বাস নিচ্ছে, আমাদের কাছে ছেলে, অভিভাবকের কাছে তো বাচ্চা, তখন সে নিঃশ্বাস দিচ্ছে, তার বুকটা তখন উঠা নামা করছে। সেই ছেলেটা এতটুকুন দয়া হলো না, তাকে ওইখানে ওইভাবে ফেলে রেখে চলে গেল, তাকে হাসপাতালে নিল না। এইটাই সেই সমাজ ব্যবস্থা, এইটাই সেই রাষ্ট্র ব্যবস্থা যার পরিবর্তনের কথা আমরা বলছি। ওই অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া আসলে একটা যাত্রার বিষয়। এইটা আজকে বললাম কালকে হয়ে গেল তার বিষয় না। আমাদের বাহিনীগুলো সরকারের নির্দেশে মানুষের বুকে গুলি মারে, কিন্তু ভূমিদস্যুর বুকে মারে না, পাথর ব্যবসায়ীর বুকে গুলি মারে না, দুষ্টের বুকে ঘুষখোরের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে না। সেইখানে তাদের সক্ষমতা রয়েছে। যখন হেলমেট পরে এসে নিরীহ ছাত্রদেরকে আক্রমণ করে, তাদের জন্য তাদের গুলির বরাদ্দ নাই। গুলির বরাদ্দ হচ্ছে নিরীহদের জন্য। আমি বলছি না গুলি করতে হবে, আমি বলছি যাদেরকে আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে, যারা আসলে আইন শৃঙ্খলার জন্য হুমকি, যারা আসলে শান্তি সৃষ্টির জন্য হুমকি, যারা নানান অজুহাতে আমি আর তুমি মনস্তত্ত্বে ঢুকিয়ে দিয়েছে, তাদের ব্যাপারে কিন্তু আমাদের সমাজে কখনোই প্রতিরোধের ব্যবস্থা গড়ে ওঠে নাই। যে আমাদের এবার অর্থনৈতিক পরিকল্পনায় রংপুরকে অবহেলিত রাখা হয়েছে। তোমার এই প্রেজেন্টেশন শুনে আমার একটা কথা মনে হচ্ছে যে রাষ্ট্র দর্শনে আসলে উন্নয়নের দর্শনে পরিবর্তন তো আনতেই হবে। সেখানে আমরা এইরকম একটা কিছু ভাবতে পারি, এটাই হচ্ছে আলোচনার সমালোচনার সৌন্দর্য, যে ন্যূনতম এতর নিচে কোনো বিভাগ পাবে না, তাহলে আর বৈষম্য থাকবে না। আমি বলছি না যে সর্বোচ্চ নির্ধারণ, আমি বলছি কোন বিভাগ এর পরের বার যখন বাজেট হবে বা সংশোধিত বাজেট হবে, আমরা একটা ন্যূনতম ধরে নেব যে এর নিচে আসলে আর কোন বিভাগকে দেওয়া যাবে না, কাজে কেউ যেন আর সর্বনিম্ন না হয়। তো বিচার তো আমরা চাই, নিশ্চয়ই আসিফ ভাই বলবেন, বিচার কেবল কাউকে ফাঁসি দেওয়া তা না, কিন্তু যদি আবু সাঈদের প্রতি, মুগ্ধর প্রতি, ইয়ামিনের প্রতি, আরো অনেক শহীদের প্রতি বিচার করতে হয়, বিচার করতে হবে সমাজটাকে সত্যিকার অর্থে বদলে দিয়ে। শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিলেই বিচার হয় না। যদি সত্যিকার অর্থে বিচার চাই, তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে, দুর্নীতি বিরোধী সমাজ গড়তে হবে, সুশাসনের সমাজ গড়তে হবে। এই প্রক্রিয়াতে কিন্তু আমরা সকলে অংশীদার, আমাদেরকে অংশীদার হতে হবে। আমরা আলোচনা করছিলাম যে চীন সরকার সম্পূর্ণ নিজ অনুদানে একটা হাসপাতাল করে দেবে। সেই হাসপাতালটা বাংলাদেশের কোথায় হতে পারে? আসিফ ভাই হয়তো মনে থাকবে ওনার নিশ্চয়ই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বললেন এই হাসপাতালটা রংপুরে হতে হবে, এবং এই হাসপাতালটা এই জন্যই রংপুরে হতে হবে আপনাদের এই আন্দোলনের অবদানের কথাটা মনে রেখে, এই অবহেলিত পিছিয়ে পড়া জনপদের এগিয়ে যাওয়ার কথাটা মনে পড়ে। কেউ কেউ বলছিল যারা চিকিৎসা নিতে যাবে, এত উন্নত মানের চিকিৎসা দেবে, তারা কি ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে আসবে রংপুরে? তখন উনি বললেন যে ঢাকা থেকে যদি ভারতে যায়, যদি সিঙ্গাপুরে যায়, যদি মালয়েশিয়ায় যায়, যদি সৌদি আরবে যায়,
ব্যাংককে যায়, তাহলে রংপুরে যাবে না কেন? রংপুরেও আসবে। এইটা আপনারা একটু মনে রাখবেন, যে আপনারা যদি ভাবেন যে আপনাদেরকে আমরা মনে রাখি, এটা কিন্তু ঠিক না। আমরা কাগজে কি লিখেছি তা দিয়ে সবসময় জাজ করা যায় না। আমরা হৃদয়ে কি রেখেছি, এটার একটা বড় উদাহরণ আপনাদেরকে দিলাম।